আখতারুজ্জামান ইলিয়াস নামটার সাথে সাথেই আমার মাথাটা খুবই শ্রদ্ধায় নিয়ে আসে। আর শুধু শ্রদ্ধায় নিয়ে আসে বলবো না, ভক্তি, ভালোবাসা সবকিছু আছে আমার এই মানুষটাকে ঘিরে। উনি শুধু আমার টিচারই ছিলেন না, উনি আসলে আমার গাইড এবং ফিলোসফারও ছিলেন। আমার সাথে ওনার প্রথম যে পরিচয় সেটা আমি যখন স্যার তখন জগন্নাথ কলেজে আছেন, আমি ভর্তি পরীক্ষা দিতে গেছি। ভর্তি পরীক্ষা দিতে যখন গেলাম তখন স্যারের মনে আছে আমার একদম সরাসরি জিজ্ঞেস করেছিলেন যে মধুসূদন বানান লিখ। তো আমি প্রথমে একটু ভর্তি গেলাম যে হঠাৎ করে এই বানানটা যদি ভুল হয়ে যায়। যাই হোক, দূরে দূরে ভাবে লিখে ফেললাম। তো দেখলাম যে না, বানানটা বোধহয় ঠিকই হয়ে গেছে। তো তারপর স্যার বললো যে আচ্ছা বলো তো দেখি, কৃষ্ণকান্তের উইল পড়েছ? আমি জি স্যার পড়েছি। তো কৃষ্ণকান্তের উইলে একটা জায়গায় রোহিণীর রূপের বর্ণনা দেওয়া আছে, সেটা কোথায় দেওয়া ছিল? তো আমি তো আরবি পাকে পড়লাম, তো একটু চিন্তা করে বের করে ফেললাম যে হ্যাঁ স্যার একটা ঘাটে বসেছিল, একটা ঘাটের মধ্যে সেখানে কৃষ্ণকান্তের উইলের মধ্যে রোহিণী রূপের বর্ণনাটা খুব চমৎকার করে দেয়া আছে। বাহ, তুমি তো ভালোই পড়েছো দেখলাম। তারপর বললো যে শরৎচন্দ্র কি কি পড়লে? আমি প্রথমে বললাম দেবদাস পড়েছি স্যার। তো করে হেসে বলেন হ্যাঁ দেবদাসটা সবাই পড়ে, আর কি পড়েছি বলো? তখন একটু চিন্তা করে গেলাম যে আসলে দেবদাস বলাটা ঠিক হলো কিনা, আমরা তো আরো অনেক বড় বড় বই আছে। তো তখন বললাম যে স্যার গৃহদাহ পড়েছি, তারপরে পড়েছি, অরক্ষণীয়া পড়েছি, এরকম ভাবে বেশ কয়েকটা শ্রীকান্ত, এগুলো সব বললাম। তো দেখি মিটি হাসছে। তো তখন ছিলেন ওখানে, আমাদের মমতাজউদ্দিন স্যারও ছিলেন। স্যার বললো যে করো, ধরো তোমার হলো না বাংলায়, তুমি পরীক্ষা দিলে তোমার হলো না ভর্তি, তুমি উত্তীর্ণ হলে না, তখন তুমি কি করবে? আমি বললাম যে স্যার আমি তাহলে আর মাস্টার্সই করবো না। বলে মানে? স্যার একটু অবাক হয়ে বললো মানে? মানে স্যার আমি আর কোথাও অ্যাপ্লাই করিনি, কারণ বাংলা সাহিত্যে যদি আমি না করতে পারি তাহলে আমি মাস্টার্স করবো না। তো ইলিয়াস স্যার হেসে দিলেন, হেসে দিয়ে মমতাজ স্যারকে বললেন ও ওকে ভর্তি করে না, ও তো আর কিছুতে আসলে করবেই না, বেচারি শেষে করাই হবে না। তো আমি আমার একদম প্রায় ঘাম দিয়ে জব ছাড়ার মতো অবস্থা হলো। তখন স্যার একটা মজা দিলেন, যাকে শোনা একটা গল্প বললেন। স্যার তোমার আগে একটা ছেলে আসছিল না ইন্টারভিউ দিতে? আমি জি স্যার। ভর্তি পরীক্ষা দিতে যে আসছিল, ওই ছেলেটাকে জিজ্ঞেস করলাম বলাকা কি? ও বললো বলাকা একটা পাখি, উড়ে উড়ে বেড়ায়। আচ্ছা তুমি বলো, যে ছেলে বাংলা পরীক্ষা দিতে আসছে সে যে রবীন্দ্রনাথের একটা কাব্যগ্রন্থ বলাকা ওটাও সে জানে না। হ্যাঁ, তারপরে জিজ্ঞেস করলাম যে ভোরের পাখি কাকে বলে? বলে যে পাখি ভোরে ডাকে। বিহারীলালকে যে ভোরের পাখি বলে এটাও সে জানে না, তাকে কি ভর্তি করা উচিত? এখন আমি কি বলবো? স্যার ভর্তি করার ব্যাপারটা তো আপনাদের উপরে স্যার, আমি আর কি বলবো? হেসে দিয়ে বললো আচ্ছা ঠিক আছে। মমতাজউদ্দিন স্যারকে আমাদের বলবো যে এই ওকে ভর্তি করে নিয়ে, ও কিন্তু বাংলা ছাড়া আর কিছু পড়বে না। তো যাই হোক, ভর্তি হলাম। ভর্তি হওয়ার পরে তো স্যারের ক্লাসগুলো পেতে লাগলাম আস্তে আস্তে। তো জানি না, আমি নিজেকে এই ব্যাপারে খুব ভাগ্যবান মনে করি যে কিভাবে যেন স্যারের একটা স্নেহের দৃষ্টিতে আমি পড়ে গেলাম। আমি স্যারের স্নেহের দৃষ্টিতে পড়ে গেলাম এবং প্রায়ই স্যারের বাসায় আমি যেতাম, অনেক বেশি যেতাম, প্রায় প্রতি সপ্তাহেই আমি একবার করে স্যারের বাসায় যেতাম। তো স্যার যদি কখনো আমি সপ্তাহে 2 বার যেতাম, কি করে জানি স্যার আমাকে একটা অদ্ভুত প্রশ্ন করতো যে আচ্ছা জাকিয়া তোমার কি আজকে মন খারাপ? আমি আসলে সত্যি মন খারাপ হলে একটু বেশি সময় স্যারের বাসায় যেতাম। আমি অবাক হয়ে ভাবতাম যে এই বুঝে কি করে যে আমার আসলে একটু মন খারাপ।
তো এরকম আরেকটা শাড়ির সাথে আসলে আমার অনেক স্মৃতি আছে, অনেক স্মৃতি। যে স্মৃতিগুলো আজও আমাকে আসলে খুব তাড়িত করে আর গর্বিতও করে। শাড়ির সাথে স্মৃতিগুলো আমাকে খুব গর্বিত করে। একবার আমি একদিন শাড়ি বাসায় গেছি, তো সেখানে ছিলেন আমাদের যে লেখক ছিলেন, যে কায়েস আহমেদ, উনি ছিলেন। তো আমাকে দেখিয়ে বলছে, এই জাকিয়া হচ্ছে আমার ছাত্রী, যৌবন মেলার ছাত্রী, তো সেই জন্য এখনো আমার সাথে যোগাযোগ আছে। তো বলে নিজে আবার হু হু করে হাসতে। আমার আসলে স্যারের যে জিনিসটা আজও আমার চোখে ভাসে, সেই সাদা দবদবে সাদা পাঞ্জাবি পরা মানুষটা, এরকম ঝাপড়া চুল, একটা পাইপ, কেমন করে জানি এরকম করে একটা ঝাঁকি দিতেন, চুলগুলো সব পিছন দিকে, একটা মানে অদ্ভুত একটা স্বর্গীয় মনে হয় দৃশ্য ওখানে। আমি আসলে আমার লাইফে এরকমটা কখনো দেখি। তো একবার খুব মজার একটা ব্যাপার হলো যে আমি স্যারের বাসায় গেলাম, তো সন্ধ্যা হয়ে গেছে, একদম সন্ধ্যা। তো আমি ফিরবো, তো স্যার বলে, জাকিয়া আমি তোমাকে একটু কি এগিয়ে দিব? আমি বললাম যে না স্যার, লাগবে না, আমি তো হেঁটে হেঁটে এমনি চলে যাবো। তো স্যার একটু থমকে দিকে শোনো, আমি না তোমার ইগোতে কিন্তু একটু আঘাত করতে চাইনি, আমি তো জানি তুমি চলে যেতে পারবে, তো তাহলে তুমি যাও। আমি এত ভেবাচেকা খেয়ে গেলাম, স্যার আমি কিন্তু একবারও এটা ভেবে বলিনি। আমি ভেবেছি যে আপনি আবার কষ্ট করে সেই হোটেল, তখন হোটেলটার নাম হচ্ছে ইলিশিয়াম বোধহয়, হ্যাঁ, ওই পর্যন্ত যাবেন, ওখান থেকে আমি বাসে উঠবো, সেই জন্য আমি বলেছি। তারপর আবার আসলো আমার সাথে, এসে আমাকে বাসে উঠিয়ে দিল। তো এই যে একটা ব্যাপার, যে কারোর ইগোর মধ্যে স্যার আঘাত করবেন না, এটা একটা মানে অসম্ভব একটা ছিল। আমি স্যারের বাসায় যাওয়ার সুবাদে আমার অনেক সৌভাগ্য হয়েছে, অনেক লেখক, অনেক কবির সাথে আমার দেখা হওয়ার সুযোগ হয়েছে, এবং স্যার যখন পরিচয় করিয়ে দিতেন যে আমার খুব কাছের ছাত্রী। আমাদের আরেক বন্ধু ছিল অরূপ দত্ত, ও এখন প্রথম আলো সাংবাদিক। তারপরে আমাদের শিলা, মানে এখনো অরূপের যে ওয়াইফ, আমরা তিনজনই স্যারের আসলে খুব কাছের ছিলাম। আমি আসলে অনেক বেশি যেতাম স্যারের বাসায়, আর অরূপ শিলাও মাঝে মাঝে যেত। একবার আমার বড় দুলা ভাই, উনি ছিলেন একটা কলেজের প্রিন্সিপাল। ও দুলা ভাই একদিন আমাকে বলল, দুলা ভাই খুব ইচ্ছে ছিল যে ইলিয়াস স্যারের সাথে একবার মিট করবে। আমাকে জিজ্ঞেস করলো, আমি বললাম যে স্যারকে জিজ্ঞেস করি। তো স্যারকে বললাম যে স্যার, আমার দুলা ভাই এরকম আপনার সাথে ইয়ে করতে চাচ্ছে, একটু দেখা করতে চাচ্ছে, এবং আপনার যদি আপত্তি না থাকে, তো রোজা ছাড়া তো দুলাভাই থাকতে পারে না কলেজে, তো আপনি যদি একদিন আমার বাসায় একটু ইফতার করেন, তাহলে দুলাভাইও খুব খুশি হবে, আমারও খুব ভালো লাগছে। তো স্যার সানন্দে রাজি হয়ে গেল। এবং রোজা, এবং একটা অদ্ভুত কথা বললো দুলাভাই, যে আমি তো আসলে আল্লাহ খুদায় তো মানি না, আর তোমার দুলাভাই হচ্ছে উনি খুব পরহেজগার মানুষ, উনি কি আমার সাথে আসলে বসবেন? আমি স্যার সবই জানে, আপনি কি কোনো অসুবিধা নেই, আপনি যাবেন, এটাই দুলাভাইয়ের জন্য অনেক বড় একটা ইয়ে হবে। আমি দুলাভাই নিজেও আপনার সাথে একটু দেখা দিতে চাচ্ছিলেন। তো স্যার রোজার মধ্যে ইফতারের সময় হয়ে গেছে, স্যার আর আসছে না। স্যার যেহেতু আমি বুঝতে পারছিলাম, আর তখন তো মোবাইল ছিল না যে মোবাইলে স্যারের সাথে যোগাযোগ করবো। তো দুলাভাইও মানে ইফতারের সময় হয়ে গেছে বলে জাস্ট পানিটা খেয়ে উনি বসে রইলেন, যে স্যার আসলে তারপরে ইফতার করবে। তো ইফতারের প্রায় 5-7 মিনিট পরে হাঁপাতে হাঁপাতে স্যার ভাবিকে নিয়ে একদম মিষ্টির প্যাকেটটাকে, ইফতারের প্যাকেটটাকে ধরে ঢুকলেন। ঢুকে বলতেছে, আর বলো না, জেগে তো আমার এত দেরি হয়ে গেল। দুলাভাইয়ের কাছে অনেক সরি টরি বলা, যে আপনি বসে আছেন, আমার দিন আছে, দুজন বসে অনেক গল্প করলো, ইফতার করলো, এগুলো করলো। তো এই স্যারের একবারই আমার বাসায় আসা, এবং আমার জীবনে আমি যে আজকে মাস্টার্স কমপ্লিট করেছি, এটার পিছনে আমি বলবো একদম পুরো অবদানটা হচ্ছে আখতারুজ্জামান ইলিয়াসের। আমি ঘটনাটা বলি, কেন বলছি আমি এটা।
আমি যেহেতু চাকরি এবং পড়াশোনা দুটো একসাথে করতাম, আমার আমার খুব কষ্ট হতো আসলে। তো পরীক্ষার আগে আগে আমার জন্ডিস হয়ে গেল। জন্ডিস হওয়ার পরে আমি ডিসিশন নিলাম যে আমি আসলে পরীক্ষা মাস্টার্স আর দেবো না, কারণ আমার পক্ষে এটা সম্ভব না, আমি পড়াশোনা করতে পারি না। তো স্যার একদিন ইয়ে করলো, ডাকলো ইয়েকে, অনুপকে ডেকে জিজ্ঞেস করলো যে জাকিয়া কি খবর, একটু খোঁজ খবর নাও। তো তো স্যারকে জানালো যে স্যার জন্ডিস হয়েছে। তো স্যার আমার বাসায় আবার, তখন আমি আর জিগাতলা থাকি না, আমি অন্য আরেকটা বাসায় থাকি, ওইটাই 2-3 এসেছিল স্যার আমার বাসায়। আসলে এসে বললো, শুনলাম তুমি নাকি পরীক্ষা দিবে না, ডিসিশন নিয়েছ। বললাম কি স্যার, আমি তো পরীক্ষা দিব না, কারণ আমার তো পড়াশোনা কিছুই হয় না, আমি পরীক্ষা দিলে পাশ করবো না স্যার। মানে আমার এত খারাপ লাগছিল যে পরীক্ষাটা দিতে পারবো না আমি। অনুপ নিয়ে আসছিল স্যারকে সাথে করে। স্যার অনুপকে সরাসরি বললো যে অনুপ, কালকে থেকে তুমি প্রতিদিন বিকালে এই বাসায় আসবা এবং 3-4 ঘন্টা থেকে তুমি যেটা পড়ো সেটা তুমি জোরে জোরে করবা, এবং ওইটা জাকিয়া শুনবে এবং সে তারপরে পরীক্ষা দিবে। জন্ডিস হোক আর যাই হোক, জন্ডিস নিয়ে এসে পরীক্ষা দিবে। যেহেতু সে পড়তে পারছে না, সুতরাং তোমাকে সমস্ত পড়াটা তুমি যেটা পড়ো সেটা তুমি জোরে করবে। এবং আসলেই তাই ওই কাজটা করলো। আমার মাস্টার্স দেওয়া হলো, মাস্টার্স কমপ্লিটও হলো। স্যার যদি সেদিন এই মানে এইটা না করতেন, না বলতেন, সত্যি সত্যি হয়তো আমার মাস্টার্স আর দেওয়া হতো না। আর একবার যদি আমি ড্রপ করে যেতাম, তাহলে মনে হয় না পরবর্তীতে আর দেওয়ার যে আকাঙ্ক্ষাটা ওইটা থাকতো। তা আজকের আমি যে এই বলি যে আমি মাস্টার্স করেছি, কেউ যখন জিজ্ঞেস করে শিক্ষাগত যোগ্যতা, এই মাস্টার্স করার পিছনে যে অবদানটা সেটা কিন্তু পুরোটাই আখতারুজ্জামানের আছে। কারণ উনি যদি সেদিন এটা না করতেন, তাহলে আমি আসলে আমার পক্ষে মাস্টার্স করা সম্ভব হতো না। আমি আরেকটা ঘটনার কথা বলি যে স্যার, আমি কেন বলি এই কথাটা, আমার আমি মাঝে মাঝে লিখি এটা ফেসবুকে বা কোথাও বলি যে আমার জীবনের যে মূল্যবোধ, যে বা জীবন দেখার যে দৃষ্টিভঙ্গি, এটা আসলে কারণ আমি তো মফস্বলের মেয়ে, খুব স্বাভাবিকভাবে এক ধরনের দৃষ্টিভঙ্গি নিয়ে আমি বড় হয়েছি। যদিও আমার বাবা মা অত্যন্ত আধুনিক মানুষ ছিলেন, যথেষ্ট আধুনিক ভাবে আমাদেরকে তারা গড়ে তুলেছেন, তারপরেও জীবন দেখার যে একটা গভীরতা, এইটা আমি দেখছি আখতারুজ্জামান ইলিয়াসের কাছ থেকে, যে জীবন আসলে কত রকম হয়, কিভাবে মানুষকে দেখতে হয়, কি করে ভিন্ন মতের একটা মানুষের সাথে চলতে হয়। হ্যাঁ, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো আসলে আমি আজকের আমি তৈরির পিছনে আমি যদি বলি, কারোর হাত আমার মাথার উপরে আছে ছিল, সেটা হচ্ছে আমার সফটওয়্যার টিচার, আমার স্যার আখতারুজ্জামান ইলিয়াসের। আমি একবার যশোরে চাকরি দিয়ে গেলাম, চাকরি আমার হয়ে গেল ওখানে। তো আমি স্যারের সাথে দেখা করতে গেলাম যে স্যার, আমি যশোরে যাচ্ছি, আমার এরকম একটা চাকরি হচ্ছে, তো আপনার সাথে একটু দেখা করতে আসছি। তো স্যার বললেন যে ঠিক আছে, যাচ্ছ, যাও। তো ওখানে আমার এক বন্ধু আছেন, ঢাকা কলেজের টিচার ছিলেন ইংরেজি, আমি এই মুহূর্তে নামটা ভুলে গেছি। তো আমি একটা চিঠি, তুমি যদি আমি একটা না, তুমি যদি চাও না, প্রথমে বললাম একটা চিঠি ওনাকে লিখে দিচ্ছি, তুমি যে ওনার সাথে দেখা করবে এবং চিঠিটা দেখবে। একটা চিঠি লিখে আমাকে খামে ভরে দিল, কিন্তু খামের মুখটা উনি বন্ধ করলো না। তো চিঠিটা আমার হাতে দিয়ে আমি যখন চলে আসি, তখন উনি বললো যে তুমি চাইলে চিঠিটা তুমি পড়তে পারো, হ্যাঁ, যেতে যেতে তুমি পড়তে পারো। যেহেতু স্যার পারমিশন দিয়েছে, তো আমি আসলে বাসে বসে বসে চিঠিটা খুললাম যে স্যার কি লিখেছে, আচ্ছা একটু দেখি। আমার এখন স্পষ্ট মনে আছে 2-3টা লাইন, বেশ বড় ছিল চিঠিটা, তার মধ্যে 3-4টা লাইন আমি একদমই ভুলি না, যেটা স্যার লিখেছিলেন যে জাকিয়া আমার ছাত্রী, খুব স্নেহের ছাত্রী, আমার খুব ভালোবাসার ছাত্রী। তো ও যশোরে একটা চাকরি নিয়ে গেছে। মেয়েটি অত্যন্ত সরল এবং যথেষ্ট ব্যক্তিত্ববান।
ওর যদি কখনো কোনো সহায়তা লাগে তুমি তাকে করো, কিন্তু না চাইলে কিন্তু করো। হ্যাঁ, আর একটু দূর থেকে খেয়াল রাখবে। মানে এই অনেক অনেক কথার মধ্যে এই কথাটুকু যে আমি মানুষটা সরল, এটা স্যার বুঝতে পেরেছিলেন। আবার একটু পার্সোনালিটি আছে, এটাও তার ছাত্রী হিসেবে সে চিহ্নিত করেছে, এবং তার বন্ধুকে এই চিঠিটা সে লিখে দিয়েছে। এবং আমি যখন যে ওই স্যারকে, আমি সরি নামটা মনে করতে পারছি না, স্যারকে চিঠিটা দিলাম এবং বললাম যে এরকম স্যার এরকম একটা চিঠি দিয়েছে, উনি চিঠিটা খুললেন, পড়লেন, এবং পড়ার পরে উনি আমাকে আপাত মস্তক একবার দেখলেন, তারপর বললো যে ঠিক আছে, তুমি মাঝে মাঝে এসো, আর তোমার কোনো দরকার পড়লে তুমি আমাকে জানিও। তা আমি আসলে ওখানে দরকারে ওনার বাসায় গেছি, যশোরে আমি যতদিন ছিলাম, এবং আমার খোঁজ খবর রেখেছেন। তো তারপরে বেশ কিছুদিন আমি আবার ঢাকার বাইরে এটা সেটা, এই জন্য স্যারের সাথে যোগাযোগ হলো না। এরই মধ্যে স্যারের তো ক্যান্সার হয়েছিল, আপনারা সবাই জানেন। আমি একদিন দেখতে গেছি স্যারকে। হ্যাঁ, দেখতে যাওয়ার পরে মানে আমি আসলে আমি যে আখতারুজ্জামান ইলিয়াসকে দেখেছি, সেই সাদা পায়জামা পাঞ্জাবি পরা, সারাক্ষণ হাসি একটা মুখ, একটা পায়ে ঠোঁটের কোনায় ঝাঁকড়া চুল, ঝাঁকি দেওয়া চুল, আমি যখন যে দেখলাম, যে আমার স্পষ্ট মনে আছে স্যারের একটা স্ট্রাইপ, একটা আকাশি রঙের শার্ট পরা ছিল, এবং একটা ট্রাউজার ঠিক না, মানে এই ধরনেরই একটা ঘরে যেগুলো আমরা পরি, একটা ট্রাউজার জাতীয় একটা পরা। তো স্যার বসা ছিলেন খাটের উপরে স্যার বসা। আমি তখনও আসলে তখন পর্যন্ত আমি ধাক্কা খেলেও অতটা ধাক্কা খাইনি, কিন্তু ধাক্কা একটা খেয়েছি, মাথায় চুলগুলো নাই, মুখে পাইপটা নাই, ওই হাসিটাও নাই, কিন্তু আমাকে দেখে কিন্তু ঠিকই একটা হাসি দিয়েছে। কিন্তু আখতারুজ্জামান ইলিয়াসের যে হাসিটা, সেই হাসিটা আসলে আমি আর খুঁজে পাইনি। কিন্তু অদ্ভুত ভাবে একজন মানুষ আসলো স্যারের সাথে দেখা করতে, তার জন্য খাবার টাবার নিয়ে আসলো। স্যার যখন আমাকে বললো যে আমাকে একটু ধরে ড্রয়িং রুমে নিয়ে যাও, হ্যাঁ, আসলে তখন আমি সত্যিকারের হোঁচটটা খেলাম। যে স্যার যখন খাটটা থেকে নামলেন, স্যারের একটা পা আমার কাঁধে হাত দিলেন, একটা হাত আর এক হাতে প্রাচীর ঘর, বলতেও খারাপ লাগছে, প্রাচীর ঘর দিয়ে ড্রয়িং রুমে গেলেন, ওই লোকের সাথে কথা বললেন, কোনো একটা বিষয়ে ওই লোক একটা ভুল করেছিল বলে তাকে যে একটা ক্ষমা করে দেওয়ার বিষয়, ওইটা আমি স্যারকে দেখেছি যে জীবনের একটা চরম ক্ষতির সম্মুখীন হয়েও একটা মানুষ আরেকটা মানুষকে কি করে ক্ষমা করতে পারে, সেই জিনিসটা আমি দেখেছি আখতারুজ্জামান ইলিয়াসের ভিতরে। তো তারপরে তো স্যার আবার ওই ভদ্রলোক চলে যাওয়ার পরে আমি আবার যথারীতি স্যারকে ঘরে নিয়ে আসলাম। আনার পরে আমাকে বলছে যে আচ্ছা ডাকিয়া, আমার এই ক্যান্সারটা কি গলা পর্যন্ত ছড়িয়ে যাবে না? আমি হাসতে হাসতে বললাম যে স্যার, আপনার তো এটা ভালোই হয়ে গেছে, পা কেটে ফেলেছে, পুরো জিনিসটা কেটে ফেলেছে, ক্যান্সারের তো আর কিছুই নাই, এটা আবার পায়ের ক্যান্সার কিভাবে গলায় ছড়াবে? তখন উনি বললো যে না, ছড়াতে তো পারে, বলা তো যায় না। আমার মনে হয় ওনার মনের মধ্যে হয়তো কোনো একটা কিছু হচ্ছিল, না হলে তো এই কথাটা ওনার বলার কথা না। আরেকদিন যেটা করলো, আমাকে বললো যে তুমি অরূপার শিলাকে নিয়ে একদিন আসো। তো আমরা গেলাম তিনজনে একদিন সন্ধ্যায়। তখন স্যারের শরীরটা আসলে অতটা ভালো না। তো একদিন বলতেছে যে দেখো, আমি আসলে কতদিন বাঁচি তার তো কোনো ঠিক ঠিকানা নাই। তো পার্থ মানে স্যারের ছেলে, স্যারের একমাত্র ছেলে, ওর ভালো নাম বোধহয় আমরা ইলিয়াস, সম্ভবত এখন কলকাতায় সে ইন্ডিয়ান বাংলাদেশি হাই কমিশনে আছে ইয়েতে। বললো যে ওকে তোমরা কিন্তু একটু দেখে দেখো। হ্যাঁ,
আমরা তিনজনই বললাম স্যার আপনার তো কিছুই হবে না, ওকে তো দেখে রাখা, আমরা তো আমাদের মতো ওকে দেখেই রাখবো, কিন্তু আপনার তো কিছু হবে না, আপনি এত চিন্তা করছেন কেন? তো সেদিন দেখলাম একটা আবার স্বভাব ছিল খুব বহু করে একটা হাসি দিল। তো আরেকটা আমি স্যার মানুষটা কিরকম ছিলেন এইটা বলতে যে আমি আরেকটা ঘটনা বলি। একদিন এরকম আমি বোধহয় 3টা 3:30টার দিকে স্যারের বাসায় গেছি। বেশ কয়েকজন কবি সাহিত্যিক এসছেন, স্যার গল্প করছেন, আর গল্প করতে করতে আমি আবার বললাম যে স্যার আমি দুটা বই নিব। বলে নিতে পারো, যথাসময় আবার ফেরত দিবা। আমি বললাম স্যার দিব। তা বলে যাও ভিতরে যে ইয়ে নিয়ে আসো, ভাবিকে যে বলো ওই চানাচুর কি আছে দিতে। তো আমি যে ভাবিকে বললাম, ভাবি বললো যে ওই রেসিপি আছে তুমি খুলে নিয়ে যাও। আমি একটা হাফ প্লেটে করে এনে চানাচুর পানি এগুলো সব আবার দিলাম, তো ওনারা খাচ্ছে। তো খাওয়ার পরে একটুখানি আবার বেঁচে গেল। তো বেঁচে যাওয়ার পরে স্যার হাসতে হাসতে বলছে ইয়েকে, পয়সা নিচ্ছিল বোধহয়, বলছে শোনো শোনো এটা নিয়ে কিন্তু আবার কোটাতে রেখে দিব। হ্যাঁ, এটা বেঁচে গেছে, এটা কি করবো, যে তোমাকে দিচ্ছি ওই যে এগুলো কিন্তু কোটাতে সব জমা থাকে, হ্যাঁ ওইগুলো কিন্তু আবার তোমাদের দিতে। মানে একটা মানুষ কতটা মানে সরলতা, কতটা হিউমার সেন্স, হ্যাঁ এগুলো থাকলে এটা বলতে পারে। আরেকদিন এরকম আমি গেছি, তো স্যার তখনও আসে না, সন্ধ্যা হয়েছে দেখি যে স্যার আসছে, এসে একা একা হাসছে। স্যার কি ব্যাপার একা একা হাসছেন? বলে শোনো আজকে একটা মজার ঘটনা ঘটেছে। আমি বলছি যে কি ঘটেছে? বলে আমাদের তো পুলিশে আটকেছিল। আমি বললাম কেন স্যার আপনাদের পুলিশে আটকেছে? মানে বলে হ্যাঁ আমার রিক্সা পুলিশে দাঁড় করালো, দাঁড় করিয়ে বললো যে এই আপনার ব্যাগে কি আছে দেখাবো। তো স্যার বললো দেখেন আমার ব্যাগে আর কি থাকবে, আমি তো লেখক মানুষ, তো ব্যাগটা তো একটু ভারী করে রাখা লাগে, সেই জন্য কয়েকটা ছোট ছোট ইট পাটকেল আছে, নাহলে তো ব্যাগটা ভারী হবে না। তো বলে আমি তখন পুলিশকে, স্যার বলতেছে যে আমি তখন পুলিশকে বললাম যে আমাদের না ধরে বাবারা একটু পিছনে যাও, যা দেখো ওখানে তোমাদের আরো কিছু বাবা হাইজেক করছে, ওদেরকে যায় ধরো। বলে কি পুলিশ তাকে এমন ভেবা জায়গায় খাইছে সার্ভে রেখে ওরা ওইদিকে দৌড়তেছে। মানে এই ঘটনা স্যারের মনে হচ্ছে স্যার একা একা হাসছে এরকম। একবার স্যারকে বদলি করে দিয়েছিল ইয়ে থেকে, জগন্নাথ স্যার জগন্নাথের টিচার ছিলেন, তো বদলি করে দিয়েছে। আমি কি করলাম, আমরা তখন মানে স্যারকে যেতে দিব না, আমরা একটা বিশাল মিছিল বের করে ফেললাম। স্যার কিন্তু আসলে এটা কিছুই জানে না, অনেকদিন আমাদেরকে বলছে এই ওরূপ জাগিয়া তোমরা কি করেছো, সবাই তো ভাববে যে আমি তোমাদেরকে নামিয়ে দিয়েছি। তো স্যার আবার নিজেকে মাঝে মাঝে খুব মজা করে বলতো এই সবাই বলবে তো তোতলা ইলিয়াস সবাইকে রাস্তার মধ্যে নামিয়ে দিয়েছে। আমি স্যার আপনাকে তো কেউ, আপনি তো আমাদেরকে নামাননি, কেউ নামায়নি, আমরাই নিজেরা নামছি, আপনাকে যেতে দিব। যাই হোক ওইবার স্যারের এটা আমরা ঠেকাতে পেরেছিলাম। পরবর্তীতে তো স্যারকে ইয়েতে আবার করেছিল সঙ্গীত কলেজে পড়ছিল, তো ওখানে স্যার কিছুদিন ছিলেন। তো আসলে জগন্নাথের মতো জায়গা থেকে ওখানে যে স্যারের জন্য একটু কষ্ট হচ্ছিল, কিন্তু মানুষটা আসলে এত চমৎকার একজন মানুষ ছিলেন যে এই কষ্টটাও কিন্তু উনি কখনো কাউকে বলতেন না। তারপরে ওনাকে আবার ঢাকা কলেজে ট্রান্সফার করা হলো, তো স্যার ওখানে যে আবার বেশ ভালো একটা বেঁচে গেছেন। এবং আমি স্যারকে একবার একটা অনুরোধ করেছিলাম, আমার বড় বোনের মেজো ছেলে বাদল, ও লেখালেখি করতো, তো ও একবার আমাকে বললো যে আমার একটা বই স্যারকে বললে কি একটু একটা ভূমিকা লিখে দেবে। তাহলে যে আচ্ছা আমি স্যারকে জিজ্ঞেস করতে পারবো। আমি জিজ্ঞেস করলাম, স্যার বললো যে ঠিক আছে আমি লিখে দিতে পারি, কিন্তু তার আগে তো আমাকে বইটা পড়তে হবে, আমি তো না করে লিখবো রাজাকে। আমি বলছি না স্যার আপনি তো না করে দিয়ে অবশ্যই না, আপনি যদি, কারণ আমি তো বলতেই সাহস পাচ্ছি না আপনাকে। তারপর বললো যে না ঠিক আছে তুমি নিয়ে আসো। আমি স্যারকে দিয়ে দিলাম, দেওয়ার পরে স্যার বাদলকেও নিয়ে গেলাম, বাদলের সাথে কথাবার্তা বললো, তারপর ভূমিকাটাও লিখে দিল। দেওয়ার পরে তারপরে আসলে স্যারের সাথে আমি বললাম না যে আমার এত বেশি স্মৃতি, এই স্মৃতি কথাগুলো বলে আসলে শেষ করা যাবে না।
এটা শেষ করার মতো না। কারণ মানে আমি বলবো যে আখতারুজ্জামান ইলিয়াস আসলে একজনই হয়তো, এবং আমি নিজেকে আসলে আমি একটা গর্ব করে বলি, অনেক আমি এটা আমার একটা গর্ব, অহংকার বলেন গর্ব বলেন, যেটা যে আমি আখতারুজ্জামান ইলিয়াসের সরাসরি ছাত্রী। এবং সবচেয়ে বড় কথা, ছাত্রছাত্রী তো টিচারদের অনেক থাকে, কিন্তু আমি তার একজন স্নেহের মানুষ ছিলাম। হ্যাঁ, এবং শুধু আমি না, আমার ফ্যামিলির অনেকেই স্যারের সাথে দেখা করতে, আমার ছোট বোন, ছোট ভাই, ওরা সবাই আমার সাথে স্যারের বাসায় গেছে, এবং ওরা সবাই আসলে কোনো না কোনো ভাবে স্যারের সান্নিধ্যে এসছে। আর আজকের আমি এই যে তৈরি হওয়া, বা আজকের আমার যে মানুষের প্রতি যে আমার দৃষ্টিভঙ্গি, বা এই যে মূল্যবোধ তৈরি হওয়া, হ্যাঁ, এগুলো তো আসলে মা বাবার কাছ থেকে তৈরি হয়। আমার যখন মা বাবার কাছ থেকে তৈরি হয়েছে, পাশাপাশি আমার একদম আখতারুজ্জামান ইলিয়াসকে দেখে আমি এই জিনিসগুলো শিখেছি। শুধু দেখে না, ওনার কথাবার্তা, ওনার সবকিছু আমাকে এত বেশি অনুপ্রাণিত করেছে। এবং এখনো পর্যন্ত আমি অনেক কিছু, মানে অনেক কষ্ট আমি সামনে ফেলতে পারি যখন আখতারুজ্জামান ইলিয়াসের ওই কথাটা মনে হয়, যে যাকে তুমি কিন্তু সব তোমার মনের মতো পাবে না, কিন্তু এটার সাথে তোমাকে অ্যাডজাস্ট করতে হবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে ওই মানুষটার জায়গাতেও তোমার নিজেকে কখনো কখনো দাঁড় করাতে হবে, তাহলে তুমি আর তার প্রতি কোনো মন খারাপ বা বিদ্বেষ এগুলো থাকবে না। এই শিক্ষাগুলো আমি আসলে স্যারের কাছ থেকে পেয়েছি। তবে আমি কিন্তু যেদিন স্যার মারা যায়, আমি অফিস করছিলাম, আমার আরেকজন মানুষ, আমার বস অনিশ বড়ুয়া, উনিও আমার জীবনে অনেকখানি উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। স্যার অনিশ দেশে আমাকে বলছিলেন যে জাকিয়া, তোমার স্যার তো মারা গেছে, তুমি কি শুনেছ? বললাম জি দাদা শুনেছি। তুমি যাবে না? না দাদা আমি যাবো। বিশ্বাস করেন, আমি আখতারুজ্জামান ইলিয়াসের লাশ দিতে চাইনি। মানে আমার পক্ষে এটা সম্ভবই ছিল না যে কোনোভাবে আমি যে আখতারুজ্জামান ইলিয়াসের লাশ, মানুষ মারা যাবে এটা খুবই স্বাভাবিক একটা বিষয়, কারণ মানুষ তো আর কেউ বাঁচে না, কিন্তু আমার পক্ষে এই আখতারুজ্জামান ইলিয়াস নেই এটা ভাবাই তো অনেক কষ্টের। প্লাস হচ্ছে এই মানুষটার লাশ আমি দেখবো, এটা আমার পক্ষে আসলে সম্ভব হয় নাই, আমি যাইনি। এটা কেউ হয়তো ভালোভাবে নিয়েছে, কেউ খারাপ ভাবে নিয়েছে, আমি পারিনি, আমি যাইনি। আমি পরে 10-15 দিন পরে যে আমি ভাবির সাথে, পার্থর সাথে দেখা করেছি, বা এরপরেও অনেক দিন আমার ভাবির সাথে যোগাযোগ ছিল, পার্থর সাথে যোগাযোগ ছিল, কিন্তু আমি শেষ পর্যন্ত আমার চোখে, যদিও আমি স্যারের সেই ক্যান্সার আক্রান্ত স্যারকেও আমি দেখেছি, কিন্তু আমার চোখে যে আখতারুজ্জামান ইলিয়াস ভাসে, সেটা হচ্ছে সেই সদাহাস্য, ঝাপড়া চুলের, সাদা পায়জামা পাঞ্জাবি পরা, সৌম্য শান্ত আখতারুজ্জামান ইলিয়াস। ধন্যবাদ সবাই।